আমাদের যারা হিন্দু যারা আছেন বাংলাদেশে আমাদের সাথে বসবাস করেন, তারাও এটা বিশ্বাস করেন। বিশ্বাস করুন, শতকরা 80 থেকে 90 ভাগ মুসলমান এই হিন্দু বিশ্বাস করেন তারা আমাদের কাছে নিরাপদ। কিন্তু আমি বুঝি না ভারতের মাথা ব্যথা কেন যে তারাও নিরাপদ। তারা তো কমপ্লেন করে না, কিছু স্বার্থান্বেষী মহল ছাড়া। ভারতের জন্য আমাদের যে অর্থনৈতিক অঞ্চল যে আপনার মিরেশ্বরাই এবং ফেনীতে করা হয়েছে, 900 একর জমি, মানে মানে একর জমি তাদের জন্য কোটা ভিত্তিতে রাখা হয়েছে। এটা অনতি বিলম্বে বাতিল করে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য রাখা হোক। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু এটার পরিণাম ভালো হবে না। জি, আমি সে জায়গা থেকে বলতে চাই যে না, আমরা আমরা যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মানে নিয়ে আমরা যতটাই চলতে চাই, যেমন আমরা যত বেশি আমাদের যখন মানে আপনার বাবরি মসজিদ ভেঙে আমাদের রাম মন্দির নির্মাণ করা হয়, আমাদের যখন আজমির শরীফকে বলা হয়, নিচে বলা হয় যে মন্দির ছিল, এক একবার এক একটা ধোয়া তুলে আমাদের যে আমরা যে মুসলমান হিসাবে ভারতে যে আমরা একটা সংখ্যালঘু, আমরা যেভাবে নির্যাতিত হই সেভাবে তো আমরা এখানে ওইভাবে রিয়াক্ট করি না। আমরা আমাদের মনে করি আমরা আমাদের একজন মুসলমানের ভাইদের চেয়েও আমরা একজন হিন্দু ভাইকে আরো বেশি সম্মান করি, এবং তাদের প্রতি আমাদের সহানুভূতি আন্তরিকতা আরো অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি সহানুভূতিশীল। আমার নিজের মার্কেটে আমার হিন্দু যিনি আছেন, ধর্মাবলম্বী যারা আছেন ভাড়াটিয়া হিসাবে, তারা কত সযত্নে থাকলে আমি যখন ক্লাস 7-8, এই মার্কেটটা আমার বাবার আমলে, তারা এখনো আমার ভাড়াটিয়া হিসাবে আছে, আমি তখন ক্লাস 7-8 পড়ি। তাহলে আপনি তাদের আমাদের প্রতি তাদের কোনো বিরূপ মানে কোনো ইয়া নাই। আমাদের সাথে কোনো বড় মুসলমানদের সাথে আমাদের ঝামেলা হয়, ভাড়াটিয়াদের সাথে মাঝে মধ্যে। হয়তো তারা আমাদের সাথে মুসলমানরা পেরে ওঠে না, কিন্তু আমি হিন্দু ধর্মাবলম্বী যারা ভাড়াটিয়া আছেন আমাদের ওই শপিং মলে, আমাদের একজনের সাথেও তাদের কোনো বিরোধ নাই। এবং মার্কেটটাকে আমি সম্প্রসারণ করছি, আমি বড় করেছি, কিন্তু এটা আমার বাবার আমি আমলে। গিয়েছিলাম, তখন সে মার্কেট দেখতে আমি গিয়েছিলাম। যে এটা আমি গিয়েছিলাম সেদিন। আমাদের আমাদের কলিমুল্লাহ ভাই আমার সৌভাগ্যক্রমে উনি ওই 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 মলটা দেখতে গিয়েছিলেন। হ্যাঁ, উনি এখানে দেখেছেন এবং ওনার সাথে দুই একজনের কথা হয়েছে এই হিন্দু বা সনাতনদের। তো সুতরাং আমি বুঝাতে চাচ্ছি এটা যে না, আমরা কখনো হিন্দু বিদ্বেষী না। আমরা এই যে জায়গাটায় আমাদের যারা হিন্দু যারা আছেন বাংলাদেশে আমাদের সাথে বসবাস করেন, তারাও এটা বিশ্বাস করেন। বিশ্বাস করুন, শতকরা 80 থেকে 90 ভাগ মুসলমান এই হিন্দু বিশ্বাস করেন তারা আমাদের কাছে নিরাপদ। কিন্তু আমি বুঝি না ভারতের মাথা ব্যথা কেন যে তারাও নিরাপদ। তারা তো কমপ্লেন করে না, কিছু স্বার্থান্বেষী মহল ছাড়া। এই যে কিছু আগে আগে ধরেন আপনার একজন সাংবাদিককে একটা বলে দিলেন, বা হয়তো বিচ্ছিন্ন ভারতের কেউ একজন বলে দিলেন, এটা ছাড়া সামষ্টিক ভাবে এই যে ধরেন কিছুদিন আগে শাহবাগে আমাদের সনাতনীদের একটা আন্দোলন হলো, তাদেরকে একইভাবে বারবার প্রশ্ন করলেন সাংবাদিকরা, আচ্ছা বলেন তো কোন ঘটনাটার জন্য এসেছেন, আপনার বাড়িটা কোন জায়গায়। আবার সে বললো যে কি না, আমার বন্ধুর বাড়ি আক্রমণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার বন্ধুর নামটা বলুন। এই যে বলতে বলতে পারলো না। এই প্রতিভা ভাঙচুর করা হলো, বলা হলো যে কি প্রতিভা ভাঙচুর, পরে তদন্ত করে দেখা হলো এক ভদ্র মহিলা নিজের প্রতিভা নিজেই ভেঙে ফেলেছে। আমার কথাটা হলো এই রাজনীতির খেলাটা, এই খেলাটা আমাদেরকে একটা দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। আমি আপনার ওই জায়গাটার প্রতি একমত, সম্মান জানাই। কিছুক্ষণ আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে কি জানি আমাদের ওই যে চিটাগাং চিকেন নেক, আপনি যেটা বলিষ্ঠ ভাষায় বললেন, হ্যাঁ, যে ওইসব হালকা পাতলা এইসব জিনিস নিয়ে আমাদের সময় নাই। এই যে এখন আমার কথা হলো বাংলাদেশের দিকে যদি ভারত তার যদি শুভ বুদ্ধির উদয় না হয়, আমার মনে হয় না হবে না, বা হতেও পারে যদি না হয়, ভারত কাশ্মীর, আসাম, মেঘালয় থেকে শুরু করে ভারত খণ্ড বিখণ্ড হয়ে পৃথিবীর মানচিত্র থেকে সে তার অস্তিত্ব কতটুকু টিকিয়ে রাখতে পারবে সেটা সামনের দিকে প্রমাণিত হবে। ভারত যতটুকু এই যে আমেরিকার কৌশলগত অ্যালায়েন্স হিসাবে এখানে মানে ইয়ে করতে গিয়ে, আপনার কি বলবো, পাহারাদার হতে গিয়ে, মোড়লিপনা করতে গিয়ে তারা যেটা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও তাদের গুরুত্ব এখন কমে যাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জুলাই আগস্টের বিপ্লবকে দেখেছে। জুলাই আগস্টের বিপ্লব আর ভারত বিরোধী আন্দোলন এক সুতায় গাথা, এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই।
ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ভালো করে বুঝে ভারতের সাথে যদি তাদের এই অ্যালায়েন্সের পরিবর্তন না হয়, এই কৌশলগত পরিবর্তন না হয়, তাহলে মালদ্বীপ, ভুটান, নেপাল, তার পাকিস্তান যারা আছে তারাও এখান থেকে মুখ ঘুরিয়ে নেবে। চীন এখানে আরো বেশি শক্তিশালী হবে। এখন পর্যন্ত ভারত বাংলাদেশের ইজারা নিয়ে বাংলাদেশকে কে কোয়াডের মেম্বার করতে পেরেছে? অতীতে পারেনি। এখন তো আরো এটা দুর্কিবাদ, এটা হওয়ার কোনো কারণই নেই। সুতরাং আমি মনে করি ভারতের নৈতিক পরাজয় হয়েছে। হয়তো আমাদের প্রধান উপদেষ্টা বসাটা একটা কার্টিসি ভিজিট বা কার্টিসি কল ছিল, সেটা আমরা সমালোচনা করতেই পারি, এটাকে আমরা একটা ভিন্ন জায়গায় রাখি। এটাকে উনি আর একটু বলিষ্ঠ হলে আমাদের কাছে ভালো লাগতো। কিন্তু আমি এটা কোনো বাইলেটারাল কোনো বৈঠক ছিল না। আমাদের এই পররাষ্ট্র মিস্ত্রি সাহেবকে কেউ আমাদের আমন্ত্রণে উনি আসেননি, এবং উনি গিয়ে স্বীকার করেছেন মিডিয়ার অতিরঞ্জিত বিষয় এখানে আছে, যে সংখ্যালঘুদের মানে নির্যাতনের বিষয়টা বাংলাদেশে, এটা তিনি বলেছেন। তবে কিছু বিষয় নিয়ে উনি উদ্বিগ্ন, এটা বলেছেন। উনি হাসিনার মানে প্রকাশ্যে মিডিয়াকে বলেছেন এই মানে হাসিনার এই বিবৃতিগুলোকে ভারত ওন করে না। এখন আমরা সামনের দিনটাকে দেখতে চাই, হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ভারত কতটা আন্তরিক। আর ভারতের সাথে আমরা ওইটা মীমাংসা করব। অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে আমাদের যে কূটনৈতিক সমতার সম্পর্ক আছে, ভারত যদি আমাদের সাথে সে সম্পর্ক রাখতে চায়, তাহলে আমরা সামনের দিকে ভারতের সাথে যাব। না হলে আমরা আমাদের বর্ডার সিল করে দেওয়ার দাবি তুলব খুব সহসায়। আমরা এটা অবশ্যই চাইব। একই সাথে আজকে আপনার অনুষ্ঠানে সুযোগ পাওয়ার সুবাদে আমি আহ্বান জানাতে চাই, ভারতের জন্য আমাদের যে অর্থনৈতিক অঞ্চল যে আপনার মিরেরসরাই এবং ফেনীতে করা হয়েছে, 900 একর জমি মানে একর জমি তাদের জন্য কোটা ভিত্তিতে রাখা হয়েছে। এটা অনতি বিলম্বে বাতিল করে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য রাখা হোক। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু এটার পরিণাম ভালো হবে না। আশা করি আমাদের এই বিষয়টাও এই অন্তর্বর্তীকালীন বিবেচনা করবে। এবং এখানে খুবই স্পর্শকাতর বিষয় আছে, সাগর ভাই আমি বলি, তাদের বুঝতে পেরেছি। আমি এই অর্থনৈতিক জোনে নিরাপত্তার জন্য ভারত তার সৈন্য পাঠাতে পারবে, এটা কিন্তু বড় ধরনের একটা। জি, আপনাকে অনেক ধন্যবাদ।